দর্শক, আজকে আমরা আমাদের প্রেরণার উৎস খুঁজে পাই তাহার মাঝে অনুষ্ঠানে কথা বলবো এমন একজন অতিথির সঙ্গে যিনি সমাজসেবার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দর্শক, সমাজে ছড়িয়ে থাকা নানান সমস্যার সমাধানের জন্য তিনি তৈরি করেছেন নানান প্রতিষ্ঠান। তিনি আর কেউ নন, তিনি আমাদের অতি পরিচিত মুস্তাক মাহমুদ। চলুন কথা বলি তার সাথে। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। দর্শক, আপনাদেরকে আরো পরিচয় করিয়ে দিতে চাই মুস্তাক মাহমুদ স্যারের সুযোগ্য সহধর্মিণী রেবা মাহমুদের সঙ্গে। ম্যাডাম, কেমন আছেন? জি, আমিও মাশাআল্লাহ ভালোই আছি। স্যার, আপনি এতগুলো বিষয় সফল যে কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না। স্যার, আপনি তবে রিসেন্টলি মাদকাসক্ত পুনর্বাসনের উপর বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। স্যার, আমরা ওখান থেকে শুরু করতে চাই। ওকে, ঠিক আছে। আমি আমার অতীতের কিছু কথা বলতে চাই, যেগুলো কখনো বলা হয়নি। কিছু সত্য বলতে চাই। আসলে আমি এই অনুষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়েছি এই একটা কারণেই, যে আমি আমার মানুষের কাছে, দেশের জনগণের কাছে কিছু সত্য ইতিহাস, আমার জীবনের ইতিহাস তুলে ধরব। স্যার, আমাদের পুরো অনুষ্ঠানটা আপনার জন্য, আপনি যেভাবে খুশি সেভাবে বলতে পারেন। শুরু তো আমি করবই, কিন্তু আসলে আমার ব্যাপারে সবচাইতে বেশি যে জানে সে হচ্ছে আমার সহধর্মিণী রেবা। ওই সব কিছু ভালো বলতে পারবে, শুরুটা ওই করুক। আসলে তুমি যে কেমন ছিলে সেটা শুধু আমি না, পুরো এলাকা, পুরো মহল্লার লোকজনই জানতো। কারণ ওর পুরো জীবনটাই ঘটনাবহুল। $500 ভাঙতি আছে? যে নাই স্যার। তোমার কাছে কি $10 খুচরা আছে? এক কাজ করো, আমি দোকান থেকে টাকাটা ভাঙাইতেছি। হ্যাঁ, $10 দিয়ে একটা সিগারেট কিনবো। আর তুমি ব্যাগ নিয়ে, এটা হলো আমার বাসা। হ্যাঁ, এটা 3 তলায়। ওই কলিং বেল চাপ দিলে পরে আমার বউ দরজা খুলবো, তার কাছে বাজারটা দিয়ে আসবা। রিক্সা এখানে থাক, আমি টাকাটা এই দোকান থেকে ভাঙাই। হ্যাঁ, ঠিক আছে। যাও, তাড়াতাড়ি এসো। আচ্ছা, ঠিক আছে। ভাই, আমি যে জায়গায় রিক্সা রেখে গেলাম ভাই, রিক্সা তো এখানে দেখলাম মোস্তাক ভাইরা রিক্সার মধ্যে ঘুরে উঠতেছে, টাইগারও দেখলাম এখানে গুড় করে। রিক্সা তো মোস্তাক ভাইয়ের লয়ে গেছে আমার মনে হয়। হায় হায় ভাই, আমার রিক্সা কই পাবো ভাই? আমার রিক্সা কই গেল? তুমি বাজার লয়ে উপরে গেছো, তুমি মানুষ ছিল না মিয়া? আমার মনে হয় টাইগারের রিক্সাটা চালাইয়া আশেপাশে কোনো গ্যারেজে গেছে, যাই দেখো তো পাইবা না। মোস্তাক ভাই এতখানি বিক্রি করে দিছে। মানে ওই বাজারটা লইয়া বাসায় যাও, যাইয়া বউ বাচ্চা লইয়া সাইডটা রাইন্দা বেড়া খাইয়া ঘুম দাও। ভাই, ভাত খেলে আর এই বাজার খেলে ভাই আমার রিক্সা ভাই আমার হইব নাকি ভাই? আমি রিক্সা কই পাবো ভাই? ওই বেটা যা, আমি কি তোর রিক্সা ভাড়া দিবে না? দুঃখের কথা কি বলবো হেলাল ভাই, এই কাজগুলা করার কথা ছিল আমার আব্বার, কিন্তু দুর্ভাগ্য তার অবস্থা এতই নাজুক, সে আর নতুন করে কোনো লেনদেনের ভেতরেই যাইতে চায় না। অবশ্য আমাদের ফ্যামিলির ট্রেডিশনও সেটা না, সে কারণে বাধ্য হয়ে কাজটা আমারে করতে হইতেছে। কি করবো বলেন, লজ্জা লাগে না? কিন্তু মানে কি এমন ঘটছে যে আপনাদের এইগুলো বিক্রি করতে হচ্ছে? গুড কোশ্চেন। টাইগার, জি ভাই। এদিকে আয়। ভাই লবণ পান।
কি করলাম? এই জগের মধ্যে লবণ ঢাললাম। এখন আপনি এই লবণটা জগ থেকে বের করেন। এটা কি সম্ভব? এই যে আসল কথাটা এবার বুঝতে পারছেন। এখন মনে করেন যে এটা যদি জগ না হয়, নদী বা সমুদ্র হয়, আর তার ভেতর যদি লবণটা পড়ে, তাহলে কি হবে অবস্থা? তাইলে আর কি হইব? ফিসাবিলিল্লাহ। আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। ধর, আমাকে লবণের বিজনেস ছিল, বিশাল বিজনেস। চিটাগাং থেকে বার্জে করে লবণ ঢাকায় আসতো, জাহাজ ডুবি হইল, মাথায় বাড়ি, সব শেষ। ডুবুরি নামাইলাম, ডুবুরি খালি বস্তা পাইলো, বস্তা, হাজার হাজার লাখে লাখে বস্তা। তারপর থেকে তো আবার প্রায় হার্ট অ্যাটাক। এই যে বিল্ডিং এর কাজ শুরু করছি, কাজ কিন্তু 80% কাজ কিন্তু শেষ। বাকি 20% কাজ যে আমরা শেষ করব সে অবস্থাও নাই। লজ্জা লাগে ভাই কইতে, কিন্তু উপায় নাই। এই যে রড, সিমেন্ট, ইট এগুলো বাইরে পড়ে আছে, চুরি হয়ে যাইতেছে। এই কারণে এগুলো বিক্রি করে দেওয়া। ও বুঝছি রে ভাই। তো কাজের কথায় আসি, সেটা হইলো এনে যা ইট আছে আমি ওই প্রতি পিস 7 টাকার বেশি দিতে পারবো না। যদি দেন তাহলে নিবো, না নিতে পারবো না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে 1000 ইট আছে, 7 টাকা করে হইলে পরে 3 7 21,000 টাকা। ওকে, আপনার কথাই ঠিক আছে। আমি আপনার কাছে 20,000 টাকা দাবি করবো। 1,000 টাকা ছাইড়ে দেবো, কিন্তু নগদ টাকা দিতে হবে। আর না না, নগদই দিব, অসুবিধা নেই। আর বিকালের মধ্যে আপনি এগুলো নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই যে আমি টাকা দিচ্ছি। আরে ইঞ্জিনিয়ার সাহেব, লোড হচ্ছে ভাই, এখনই চলে আসবে। এত অস্থির হলে তো হবে না। জি জি। আরে ভাই, তোমাদের কি কোনো আছে? কখন বলছি মিয়া তোমাদের আমি নগদ টাকা নিবা? এই কোথায় নিয়ে যেতেছ? বন্ধ করো। আচ্ছা, আমি রাখছি। ভাই কে আপনি? এত বড় সাহস, এখন থেকে ইট নিয়ে যাচ্ছেন? ভাই আমি হেলাল উদ্দিন। আপনি কে? আমি তো এই বিল্ডিং এর মালিকের ছেলে। ও, আসসালামু আলাইকুম। মানে আপনার বড় ভাইকে টাকা দিয়ে ইটগুলো আমি কিনেছি, আপনি বোধহয় জানেন না। আমার ভাইরে টাকা দিচ্ছেন মানে ফাইজলামি করেন? রায়হান, এই রায়হান, কি ভাইয়া? তুই নাকি ওনার কাছ থেকে টাকা নিয়ে ইট বিক্রি করছস? না তো। আজব তো, উনি হবে কেন? আপনার বড় ভাই মুস্তাক মাহমুদকে টাকা দিয়েছি। কি বললেন? মুস্তাক ভাইকে টাকা দিচ্ছেন? আর উনি আমার ভাই হতে যাবে কেন? উনি তো এলাকার দুষ্ট ছেলে। ওনারে টাকা দিচ্ছেন তো আপনার টাকা শেষ। মুস্তাক, তরে খাইছি আমি। আরে আমার জরুরি কাজ আছে, আমি যাই। তোমার জরুরি কাজ একশো, আমি ছুটে তুমি যাবেন ওখানে, দাঁড়াও। এত ডিস্টার্ব করো কেন? বললাম না জরুরি কাজ আছে, আমি যাই। বললাম না যাবে না? আরে কাজ আছে আমার। ধ্যাৎ। ওই বেটা মুস্তাক, দাঁড়া দাঁড়া, কইতাছি। পালাই গেলি না? দাঁড়া, এখনই চাচির কাছে বিচার দিতাছি। মুস্তাক, মুস্তাক! চাচি, ওই চাচি, আয় আয় মা, আয় বয় বয়। তুমি তোমার ছেলের স্বভাব ঠিক করতে বলো। কেন রে মা, কি হয়েছে? কি করেছো? কি করে নাই সেটা জিজ্ঞেস করো। কার না কার ইট নিয়ে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিছে, এই নিয়ে পুরো এলাকায় তোলপাড়। আচ্ছা, তোমার ছেলে কি এখন স্কুলে যায়? চাচা তো মাশাআল্লাহ কত কিছু রেখে গেছে, এগুলোর সাথে করে সব কাণ্ড কারখানা মানায় বলো? শোন মা, তোরা দুজন একসাথে ছোটবেলা থেকে বড় হইছিস, এখন তুই হইলি কি আমার শেষ ভরসা, বুঝলি? আমি কি করে তোমার শেষ ভরসা হই? কি রে, কি মনে করেছিস? ভেবেছিস আমি কিছু জানি না? না শোন, দুদিন পরে যার ঘরে আসবি তাকে আঁচলের তলায় আনার ব্যবস্থা কর, নাহলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে।
বইয়েই গেছে আমার আপনার ছেলের সাথে বিয়ে করতে। আমার আব্বা তারে দুই চোখে দেখতে পারে না, কেমনে কি হবে? শোন রে মা, ছেলেরা হইতেছে গিয়া ভালোবাসার কান, তুই ভালোবাসা দিবি, আদর ভালোবাসা দিলে দেখবি সব ঠিক হয়ে গেছে। দর্শক, কাহিনীটি অনেক জমে উঠেছে, কিন্তু স্যার আমি ঠিক বুঝতে পারছি না যে এসব কাহিনীর সাথে আপনার সমাজকর্মী হয়ে ওঠার সম্পর্কটা কোথায়? সম্পর্ক তো একটা আছেই, সেটা আমি আসলে এখন এই মুহূর্তে বলতে চাই না। অনুষ্ঠানের শেষে আমি সেটা খোলাসা করে বলবো। আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, সবকিছুই আমি বলবো। বাবা আচ্ছা তুমি বসো, আমি পরে আসছি। আরে না না, সমস্যা নাই। কি বলতে আসছিস বল, বস বস বস। না জাস্ট এমনি বারান্দায় ঘুরতে এসেছিলাম। আরে এসে যখন পড়েছিস তো বস না। বলো বাবা। দেখ মা, আল্লাহ চায় তো এই বছর আমি হজে যেতে চাই। তোর মাও বেঁচে নেই, থাকলেও হয়তো বা আজকে এসব কথা আমার তোকেই বলতে হতো। কি কথা বাবা, বলো। আমি ঠিক করেছি হজে যাবার আগে তোর বিয়েটা দিয়ে যাব। এই ব্যাপারে আজকে কালকের মধ্যে আমি মুস্তাকের মায়ের সাথে কথা বলবো ভাবতেছি। তোর কি মতামত? এই বিষয়ে আমি কি বলতে পারি, তোমরা যা ভালো মনে করো তাই। তাহলে তুই মুস্তাকের সাথে কথা বল, ওরে বল যে ওরে পরিবর্তন হতে হবে। অবশ্য আমি জানি বিয়ার পরেও এমনি বদলায় যাবে, তারপরেও বিয়ার আগেই আমি ওর পরিবর্তনের নমুনা দেখতে চাই। আমি ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। বাবা তুমি বসো, তাহলে আমি উঠি। আমার এক কাপ চা দিতে বললা। দিচ্ছি। চুপ করে থাকলে কেন? কি বলবা বলো। বাবা আমাদের বিয়ে দিয়ে তারপর হজে যাবেন। এত তাড়াতাড়ি বিয়ে? আরে বাবা, তুমি একটু আঙ্কেলকে বোঝাও, 2টা বছর ওয়েট করুক, তারপর আমাদের বিয়ে দিক, তারপর উনি হজে যাক। বাহ, সুন্দর একটা কথা বললো উনি। টাকা পয়সা দেয়া শেষ, কাগজপত্র সবকিছু চলে আসছে, এখন বাবাকে বলি বাবা তুমি এখন হজে যেও না, 2 বছর পরে হজে যাও, তাই না? মাথা ঠিক আছে তোমার? কি বলছো কিছু বোঝো না? এই দাঁড়াও, কি হলো, রাগ করো কেন? তোমার কি এখন বিয়ে করার জন্য কি মানে প্রস্তুতি আছে মানসিকভাবে? হ্যাঁ। Okay, ঠিক আছে, তাহলে তুমি আঙ্কেলকে বলো আমাদের বিয়ে দিক, তারপর উনি হজে যাক। এইটা একদম লক্ষ্মী ছেলেদের মতো কথা বলেছো, কিন্তু তার আগে তোমাকে আরো একটা কাজ করতে হবে। কি কাজ? বাবার একটা শর্ত আছে। শর্তটা এরকম যে তুমি বিয়ের আগে তোমার সমস্ত ধান্দাবাজি বাদ দিয়ে দিতে হবে তোমাকে, এবং একটা যোগ্য মানুষ হতে হবে। আচ্ছা, এই ধান্দাবাজির কথা তুমি কেন বলতেছো? আমি কি ধান্দাবাজি করি? আমি আদর্শ, আমি কি মানুষ না? আমি তো ওই সেন্সের কথাটা বলিনি। তুমি আসলে না প্রত্যেকটা কথা ডুয়েল মিনিং কেন বের করো আমি বুঝতেই পারি না। আজকে তুমি যদি আমাকে বিয়ে করো, তুমি তাহলে কালকে আমাকে কি খাওয়াবে? হ্যাঁ, তোমাকে তো চাকরি ব্যবসা বাণিজ্য কিছু না কিছু একটা করতে হবে। সারাদিন কই থাকো, কি করো, কি খাও না খাও, কোনো খোঁজ খবর থাকে না। এরকম একটা মানুষের কাছে তার মেয়েকে কি কেউ দিয়ে দিবে বলো? আর ইদানিং একটার পর একটা প্রপোজাল আসছে আমার জন্য, আমি কিন্তু সবগুলোকে রিজেক্ট করে দিচ্ছি শুধুমাত্র তোমার কারণে। আচ্ছা ঠিক আছে, এই সুযোগটা আমি কাজে লাগাবো। ওকে? সত্যি? কিন্তু মুখে বললে হবে না, করে দেখাতে হবে। বাবার কাছে প্রুফ করতে হবে যে তুমিও পারো। অবশ্যই আমি পারি, কেন পারবো না? গুড। আচ্ছা, আঙ্কেল কি সত্যি সত্যি হজে যাচ্ছে? আমি না জানতাম যে তুমি কখনোই বিষয়গুলোকে সিরিয়াসলি নেবে না। এটা কি ফান মনে হচ্ছে তোমাকে?
শোন, কান পরিষ্কার করে শুনে রাখ। জি ভাই। এই যে মহল্লায় যে মোড়টা আছে না, সারাদিন ওই মোড়ে বসে থাকবি আর ফলো করবি পাশের চায়ের দোকানে কারা কারা যায়, কে কি করে। মানে আমাকে মহল্লার বিভিন্ন ধরনের পোলাপেন আছে না, তারা ওখানে গিয়ে কি করে সেটা তুই দেখবি। কিন্তু কেন ভাই? কেন ভাই? তুই যদি ঘন্টা হইতি না তাহলে সারাদিন তোর ঘন্টা বাজাইতাম এরকম। তোর এত কিছু জানার দরকার নেই, তোর যা কইছি তুই তাই করবি। যা। এই, যদি চায়ের দোকানের আশেপাশে তোরে আমি দেখি তাহলে কিন্তু একদম টেংরি ভেঙে ফেলামু। ভাই একটু আগে আপনি কইলেন যে ওই চার দোকানের সামনে গিয়ে বসে থাকতে। বুঝছি ভাই, বুঝছি, আর মারার দরকার নাই। টাইগারের সাথে তুমি আবার কি প্ল্যান করতেছো? কই কিসের প্ল্যান? প্ল্যান ট্যান কিছু না, এমনি। আচ্ছা বাদ দাও এসব কথা, তোমার তো দেখাই পাওয়া যায় না। আমার দেখা পাওয়া যায় না নাকি তোমার পাওয়া যায় না? তুমি তো ইদানিং ধরা ছোঁয়ার বাইরে। ধরাছোঁয়ার বাইরে? বাহ, খুব সুন্দর একটা টাইটেল দিছো তো, মুস্তাক মাহমুদ ধরাছোঁয়ার বাইরে। বাহ, ভালো। শোনো, তোমার কি কোনো জরুরি কথা আছে আমার সাথে? যদি না থাকে তাহলে আমার যাইতে দাও, আমার জরুরি কাজ আছে। সব সময় তোমার জরুরি কাজ। আচ্ছা আমার বুঝাও তো, এইভাবে আর কতদিন? বিয়েটা করতে হবে না? নাকি আমি সারা বছর অপেক্ষা করবো তুমি কবে ভালো হবা, তারপর আমার বিয়েটা করবো? একটার পর একটা প্রস্তাব আসছে স্যার, আমি সবগুলোকে না বলে দিচ্ছি। দেখো রে বা, মাথা ঠান্ডা করো। এই দুনিয়ায় আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। নিশ্চয়ই আমার এনে আল্লাহর কোনো প্ল্যান আছে, এবং সেই উদ্দেশ্যটা তো জানতে হবে আমারে, তাই না? সেই উদ্দেশ্যের অপেক্ষায় আছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি সেটা বোঝার জন্যই তো এতদিন ধরে ওয়েট করতেছি। যেদিন উদ্দেশ্যটা বুঝতে পারবো সেদিন দেখবো যে আমি অনেক বড় বিশাল একটা ভালো মানুষ হয়ে গেছি। ওই বেটা, 2 লাইন লেখাপড়াও শিখোস নাই, তাই না? পেপার উল্টা করে পড়তাছস। ওরে খোদা, তাও আবার ইংলিশ পেপার। তুই স্মার্ট হবি কবে বলতো? আমার সাথে উঠা বসা করস, আমার তো স্মার্ট হইতে ইচ্ছা করে না। হ্যাঁ জি ভাই, হয়ে যাব। হয়ে যাব। আপডেট বল ভাই। আপডেট ভালো। ওই যে পাশের দোকানে যে কটা ছেলে পেলে বসে আছে না, ওরা খুব ভদ্র ছেলে, খুবই ভালো। আর এই সাইডে যে কটা আছে ওরা খুবই দুষ্ট, খুব খারাপ ভাই। মাঝে মধ্যে নেশা পানিও করে, ওদের দিয়ে কোনো কাজ হইবে না। তুই ঠিকই বুঝছস, কিন্তু উল্টা বুঝছস। ওগো দিয়ে কাজ হইব। চল ওর সাথে কথা কই। আয়। জি ভাই। কি অবস্থা ছোট ভাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এই তো ভাই ভালো আছি। হ্যাঁ, এই তো ভাই আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি চা খাইতেছো? হ্যাঁ ভাই, শেষ। শোনো, তোমরা মহল্লার ছোট ভাই, তোমাকে বিপদে আপদে আমি কিন্তু পাশে আছি। হ্যাঁ, যে কোনো সমস্যা হলে আমারে জানাবা। আর যদি আমারে না পাও তাহলে আমার অ্যাসিস্ট্যান্টও টাইগার, ওর সাথে যোগাযোগ করবা। টাইগার? তা চাচা কত বিল হয়েছে? কত? 48 টাকা। আমি দেবো, ঠিক আছে? তা ভালো থাকলো, কিছু খাও আর যদি চাও চা। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই একটু কথা ছিল। ভাই একটু কথা ছিল। কি কথা? ভাই একটা জিনিস না, খুব বিপদে পড়ে গেছি। জিনিসটা রেখে যদি একটু উপকার করতেন। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।
মামা কি আসলো? তুমি এখানে কি করো? চাচার কাছে আসছি, চাচার সাথে একটু দরকার আছে। চাচার সাথে দরকার আছে মানে? তুমি জানো না আব্বা তোমার একদম সহ্য করতে পারে না? জানি, চাচা যাতে আমার পছন্দ করে সেই জন্য আমি কিছু প্রজেক্ট হাতে নিচ্ছি এবং সেই রকম একটা প্রজেক্ট নিয়ে আমি চাচার কাছে আসছি দেখা করবো। মানে চাচা হজে যাবে না? আব্বা হতে যাবে সেটাতে তোমার কি? আছে, আমি চাচার একটা গিফট করব, গিফট। চাচা আসসালামু আলাইকুম। কিভাবে মুস্তাক, তুমি আমার এত বিনয় দেখাতেছো কেন? ঘটনা কি? ঘটনা বলতেছি চাচা। দেবা, তুমি আমাদের দুইজনের জন্য 2 কাপ চা নিয়ে আসো। চাচা, আমি শুনলাম যে আপনি হজে যাইতেছেন, তা সেই জন্য আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি। অনেক কষ্ট করে এটা জোগাড় করছি, জিনিসটা আপনার খুব উপকারে লাগবে। ব্যাপার কি? আমি হজে যাব দেখা মানুষজন উল্টা আমারে তসবি, নামাজের পাটি এগুলি নিয়ে আসতে বলতেছে। তুমি এইসব কিছু আনতে না বললে আমার জন্য উল্টা গিফট নিয়ে আসছো। কি গিফট এটা দেখি তো? আরে বাপরে, এটা তো বাড়ি কেন, কি আছে এর মধ্যে? আরে এটা তো একটা পাথর। জি চাচা। পাথর নিয়ে আসছো কিসের জন্য? পাথর দিয়ে আমি কি করব? ফাইজলামি করো। চাচা এই যে দেখেন, আপনি না বুঝে কিন্তু মানে মাথা গরম করতেছেন। আগে জিনিসটা শুনেন। আমি শুনলাম যে ওই যারা হজে যায় হাজিরা, এরা নাকি ওই শয়তানের দিকে পাথর নিক্ষেপ করে। তো তা ওইখানে তো সব পাথরের একই সাইজ। সারা পৃথিবী থেকে মনে করেন যে লাখ লাখ হাজি ওইখানে যায় হজ করার জন্য। তা সবাই যদি একই সাইজের পাথর দিয়ে শয়তানের উপর নিক্ষেপ করে, তাইলে পরে শয়তান কিভাবে টের পাবে যে আপনি কোন পাথরটা নিক্ষেপ করছেন? সেই জন্য আমি কষ্ট কইরা এই বড় সাইজের একটা পাথর জোগাড় করে আপনার জন্য নিয়ে আসছি। এই পাথরটা হাতে কইরা শরীরে জোর নিয়া বিসমিল্লাহ কইয়া শয়তানের দিকে এমন ভাবে এই পাথরটা ছুঁড়া মারবেন, পাথর খাইয়া মানে শয়তান এমন ভয় পাবে যে আপনি, আপনার মেয়ে, আপনার জামাই, আপনার নাতি নাতনি কারো কাছে ওই শয়তান মানে আজীবনে 100 হাতের ভিতর আসার সাহস পাবে না। অনেক কষ্ট করে এই পাথর নিয়ে আসছো না? জি চাচা। এইটা ছুঁড়া মারলে শয়তান আমার আর রেবার 1 লাখ হাতের মধ্যে আসতে পারবে না ইনশাল্লাহ। বাহ, তাহলে তখন এই পাথরটা তোমার গায়ে ছুঁড়া মারা উচিত। কেন চাচা? তুই তো আসল শয়তান। চাচা ফাজিল কোথাকার। চাচা এটা কোন ধরনের কথা ইসলামি করিস আমার সাথে? চাচা আপনি রাগ হইতেছেন কেন? আমি সত্যি কথা কইতেছি চাচা। চাচা আমি তো আপনার খারাপের জন্য কিছু করতেছি না, আমি তো আপনার মঙ্গল চাই। আবার চাচা চাচা মাথা গরম করেন না চাচা, বাইরে। আপনি মাথা ঠান্ডা করেন, আমি যাইতেছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মাইরেন না, মাইরেন না। ওই হারামিটা আবার কোনো ফাজলামো করছে তাই না? এটা কি? এটা কি? এটা পাথর, ওই শয়তানের মাথা ফাটানোর পাথর। খুব খিদা লাগছে, খাইতে দাও। খাওয়া দাওয়া করে জরুরি কাজ আছে জানো। তোর কি খাওয়া দাওয়ার জিনিসের অভাব আছে? আমার কাছে কি খাইতে চাস? কও কি চাস? খালি মানে এত চেঁচামেচি করতে পারো খালি? এই কি খালি চেঁচামেচি করি? যাও তুমি তোমার কাজ করো, যাও। আম্মা, কি হয়েছে? এই তুমি কি আজকে আমার কম্পিউটার পরিষ্কার করছো? সিপিইউ? না আমি করি নাই, কাজের মেয়ে দিয়ে করাইছি। তা সিপিইউর ভেতরে যে একটা প্যাকেট ছিল, জিনিস ছিল, সেটা কই? ওই তুই কম্পিউটারের মধ্যে আশেপাশে জিনিস রেখে আমার জিজ্ঞাস, হ্যাঁ আমার জিজ্ঞাস সেটা কই?
মানে না বুঝা কোনো কথা বললো না তো, সেই জিনিসটা কই? আমি বুঝি না না, তুই ওসব নেশা ভাঙ রাখছস ওটার মধ্যে, আবার আমার কাছে জিজ্ঞেস কর সেটা কই? জিনিসটা বোঝার চেষ্টা করো, জিনিসটা কই রাখছো সেটা আগে কও। ওইটা হলো কি যে কম্পিউটারের মধ্যে একটা ফ্যান থাকে না, হ্যাঁ, ওই কম্পিউটারের যে মাদারবোর্ড আছে সেটা ঠান্ডা করার জন্য ফ্যানটা ঘুরাইতে হয়, ফ্যানটা ঘোরানোর জন্য মানে কম্পিউটার ঠিক রাখার জন্য ওই জিনিসটা লাগে, ওইটা ওর মধ্যে রাখা। ও তাই? হ্যাঁ, এখন যদি এই সিপিইউ নষ্ট হয়ে যায় তুমি কি এটা ঠিক করার জন্য আবার টাকা দিবা আমাকে? না না না, খারা আমি আইনা দিতেছি, ওই যে ময়লার বালতিতে ফালাইছি তো নিয়ে আসতেছি। হ্যাঁ তুই খারা। কি পাইছো? এই আসতেছি, খারা। এই নে বাবা, এই নে নে নে। ঠিক আছে। আচ্ছা স্যার, এ পর্যন্ত যা শুনলাম তাতে করে মনে হচ্ছে আপনি শুধুমাত্র মানুষকে বিরক্ত করতেন না, নেশার প্রতিও একটা আসক্তি ছিল। আসলে এই বয়সে এসে যখন বুঝি যে সত্য প্রকাশে কোনো লজ্জা নেই, হ্যাঁ তখন বয়স কম ছিল, একটু এলোমেলো জীবনযাপন করেছি, এ কথা সত্য, অস্বীকার করছি না। কিন্তু স্যার এখনো কোনো ক্লু খুঁজে পাচ্ছি না যে আপনি সমাজ সেবায় কিভাবে এলেন। আপনাকে আরো একটু ধৈর্য ধরতে হবে, গল্পটা প্রায় শেষের দিকে, বাকিটা বলো। হ্যাঁ, ও মা, ওই যে নেশা জাতীয় একটা জিনিস আছে না, শুকনা শুকনা, সেইটা নাকি কম্পিউটারের মধ্যে রাখলে কম্পিউটার বলে নষ্ট হয় না, কম্পিউটার ঠিক থাকে, সত্যি নাকি? না তো চাচি, আপনাকে এসব কথা কে বললো? আমি আগেই বুঝতে পারছিলাম, তাই তো বলি প্রত্যেকদিন রাত্রে এই ধরনের আশেপাশে গন্ধ আসে কোত্থেকে। আমি এত বোকা হইলাম কেমনে রে মা? না গো চাচি, আপনি তো বোকা হননি, কিন্তু আপনার ছেলে আপনার থেকে একটু বেশি চালাক। কতদিন ধরে আপনি এই বাজে গন্ধ পাচ্ছেন? তা ধর 1-1.5 বছর তো হইবই। 1-1.5 বছর? হ্যাঁ। এতদিন ধরে মুস্তাক আসক্ত? চাচি, আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা কিন্তু নিতে হবে, আপনি বুঝতে পারছেন? শোন, আমার কোনো ব্যবস্থা এখন আর কোনো কাজ হবে না। তোরা দুজনের ছোটবেলার থেকে চিনোস, তুই ওরে বিয়ে করে ফেল, বিয়ে করে ফেললেই দেখবি সব ঠিক হয়ে গেছে, সব দায়িত্ব তোর। হ্যাঁ না, বিয়ে তো আমরা করব, কিন্তু তার আগে ওর উপর একটা শুদ্ধি অভিযান চালাতে হবে। ও এখন কোথায়? সাথে আছে, যাই দেখ। আমি তাহলে আসি। আচ্ছা। ঘুরো এদিকে। আজকাল তুমি নাকি কম্পিউটার ঠিক করে জিনিস আবিষ্কার করে ফেলছো। ভাই আমি যাই। এই দাঁড়া, আরে এক পাও নড়বি না এখান থেকে, এখানেই দাঁড়ায় থাকবি তুই। ও যাক না। না, ওর সামনেই তোমাকে সব কথা শুনতে হবে। সারাদিন মানুষকে জ্বালা অতিষ্ঠ করে ফেলো সেটা বুঝতে পারলাম, কিন্তু তুমি নেশায় আসক্ত হবে এটা তুমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার ভুল হয়ে গেছে। কোনো কথা শুনবো না আমি। তুমি কালকে রিহ্যাব সেন্টারে যাবে, ভর্তি হবে, সুস্থ হয়ে আসবে, তারপর তোমার সাথে আমার বিয়ে হবে। এটা কোন ধরনের কথা বলতেছো? বিয়ে হবে সেটা ঠিক আছে, কিন্তু রিহ্যাব সেন্টারে যাইতে হবে কেন? সামান্য কিছু জিনিস মাত্র কয়দিন ধরে খাইছি, এর জন্য রিহ্যাবে যাইতে হবে? ভাই রিহাব কি? তোর মাথা চুপ। আমি আর কোনো কথা শুনবো না। আব্বা হজে যাওয়ার আগে তুমি যদি রিহ্যাবে না যাও, তাহলে একটা ভালো পাত্র দেখে আমি বিয়ে করে ফেলবো। আর সামান্য কয়দিন ধরে একটা জিনিস 2-1.5 বছর ধরে খাচ্ছ, আর বড় কোনো কিছু খেলে তো সারা জীবন ধরে খাবে, তোমাকে তো ছাড়া যাবে না ওখান থেকে। তুমি কালকেই রিহ্যাবে যাবে, ভর্তি হবে, সুস্থ হয়ে আসবে, তাহলে তুমি আমাকে পাবে না, তুমি আমাকে পাবে না। আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা করো, আমি কালকে রিহ্যাব সেন্টারে যাব। সরি, আসলে আমি কি করব বলো, মানে একটা অভ্যাসের মধ্যে মানে পড়ে গেছি, আমি তো ছাড়তে পারতেছি না। আমাকে ছুঁয়ে কসম কেটে তোমাকে বলতে হবে যে তুমি এগুলো ছেড়ে দিবা, আচ্ছা ঠিক আছে, সুস্থ মানুষ হয়ে ফিরবা। আমি তোমার কথা দিলাম, সরি।
কি মোস্তাক রিহাবে ভর্তি হচ্ছে? এই 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 শোন শোন শোন, আমি আজকেই ফকির মিসকিন খাওয়াবো। আরে আরে তুই রেডি কর, সব খাওয়াবো আমি। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। কি মুস্তাক ভাই রিহাবে ভর্তি হয়েছে? তাহলে তো সিকিউরিটি গার্ডটাকে ছুটি দেওয়া যায়, অনেকদিন ধরে ছুটির জন্য প্যান প্যান করতেছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশির খবর। আল্লাহর রহমত নাজিল হয়েছে, কিন্তু আমার কোথায় জানি খটকা লাগতেছে। পুরোপুরি ভরসা করতে পারতেছি না নিউজটার। সে কি স্যার, আপনি রিহাব সেন্টারে ঢুকলেন আর 15 মিনিটের মধ্যে 5,000 টাকা নিয়ে বেরিয়ে এলেন, আর এখন এত বড় রিহাব সেন্টার চালাচ্ছেন? স্যার আমি আসলে কিছুই বুঝে উঠতে পারছি না, প্লিজ স্যার একটু খুলে বলবেন। হ্যাঁ, সেটাই বলছি। আমি রিহ্যাব সেন্টারের ভেতরে ঢুকলাম। ঢোকার পর আমি ওখানকার পরিবেশ দেখে তো হতবাক। একটা মেজ বাড়িকে ভাড়া নিয়ে মাদকাসক্তি সেন্টার খোলা হয়েছে। একটা রুমের মধ্যে 4-5 জন রোগী। কোনো কোনো রুমে জানলা নেই, দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ। মানে দেখে আমার কেন জানি মনে হলো এটা আসলে কি নিরাময় কেন্দ্র নাকি জেলখানা। আমি 5 মিনিটের মধ্যেই বুঝে গেলাম যে এখানে এসে কেউ কোনোদিনই সুস্থ হয়ে বের হতে পারবে না। তখন আমি ম্যানেজারের কাছে গেলাম। আপনার ম্যানেজার তাই না? জি ভাই। সবার সামনে তো সব কথা কওয়া যায় না। তা তো অবশ্যই। আপনারা এই পরিবেশে রুগী রেখে সুস্থ করবেন, ঠকবাজি করার জায়গা পান না তাই না? কি করব ভাই বলেন, ঢাকা শহরের এই একটা বাড়ি পুরা ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটা চালাচ্ছি। ভাড়া কত আসে জানেন? এই তো আপনি পয়েন্টে আসছেন। আপনি কিসের জন্য এইরকম ঢাকা শহরে এরকম একটা প্রতিষ্ঠান চালাবেন? আপনি গ্রামে চলে যান, সেখানে গিয়ে 4-5 বিঘা জমি কিনবেন, বিল্ডিং তুলবেন, পুকুর, তারপরে আপনার খেলার মাঠ, গাছ গাছরা সবকিছু দিয়া আপনি একটা চমৎকার পরিবেশে আপনি এরকম রোগীদের ট্রিটমেন্ট করবেন। অসুবিধা কি? আর গ্রামে কি জমির দাম বেশি নাকি অল্প? এত পেশেন্ট তো পাই না। এই যে এইটা হইলো মেইন পয়েন্ট। আপনার রুগী লাগবে সেই দায়িত্ব আমার। 40-50 জন রুগী আমার হাতে আছে। এই এলাকায় কে কোন নেশা করে আমি সেটা জানি। আপনি যদি চান কালকে আমি আপনার 10 জন রুগী এনে দিতে পারি। তাহলে তো ভালোই হয়। ভালো, ঠিক আছে, কিন্তু শর্ত একটা, কালকে আপনার 10 জন রুগী আমি দেবো, কিন্তু ওই 40-50 জনের হিসাব পরে মাথা পিছু রুগীর জন্য 500 টাকা করে দিতে হবে। মানে 10 জন রুগী হইলে পরে 5,000 টাকা দেবেন আপনি। গ্যারান্টি কি? ভাইরে, মানুষ তো মানুষের বিশ্বাস করে তাই না? আপনি বিশ্বাস না করলে তো আপনার প্রজেক্ট নিয়ে আপনি আগাইতে পারবেন না। আপনি আমার বিশ্বাস করবেন, আমি আপনার বিশ্বাস করব। আপনি জমি জমা কেনেন, আপনি আপনার লাইনে আগায় যান, আমি আপনার রুগী দেবো। আর যদি কোনো দরকার হয় আপনি বলেন, এখানে কাগজপত্র নিয়ে আসেন, আমি বন্ড সই করি। না না না, ঠিক আছে, বনসই লাগবে না। স্যার আপনি আসলেই ধরাছোঁয়ার বাইরে থাকা একজন মানুষ ছিলেন। স্যার তারপর কি হলো? ম্যানেজারের কথা ওই কথা পর্যন্তই ছিল। সেও কোথাও জমি কেনেনি, আমিও কোনো রোগী পাঠাইনি। কিন্তু রিহ্যাবের ভেতরের এই অমানবিক পরিবেশ আমার মনে একটা দাগ কেটে ফেলেছিল। তারপর আমি আমার মায়ের সঙ্গে কথা বলে আমার দাদা বাড়ির পরিত্যক্ত অবস্থায় থাকা আমাদের 5 বিঘা জমিকে রিহ্যাব বানানোর চেষ্টা করলাম। আমার মা রেবার বাবা মানে আমার শ্বশুর, সবাই আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ব্যাস, শুরু করে দিলাম আমার জীবনের প্রথম জনহিতকর কোনো প্রজেক্ট।
আপনারা সবাই জানেন যে সারা দেশে আমার এই রিহ্যাব সেন্টারের 12টি শাখা আছে, যেটা এই মুহূর্তে দেশে খুব কার্যকরী ভূমিকা পালন করছে। কার্যকরীভাবে তো চলবেই স্যার, কারণ মাদকাসক্ত একজন ব্যক্তি অবশ্যই চাবে এরকম সুন্দর সবুজ একটি পরিবেশে বেঁচে থাকতে। এবার যে কারণে এত পুরনো গল্প টেনে নিয়ে আসলে সেটা খোলাসা করো। তা তো অবশ্যই বলবো। সত্যি কথা বলতে কি, দেশের জন্য, দশের জন্য, এই সমাজের জন্য, মানুষের জন্য কিছু একটা করতে হলে যে তাকে অনেক ধনী হতে হবে, অনেক বড় সেলিব্রিটি হতে হবে, অনেক সুশীল সমাজের কোনো মানুষ হতে হবে তা কিন্তু নয়। যে কোনো সাধারণ একজন মানুষও কিন্তু এই কাজটি করতে পারে। এমনকি আমার মতো একজন ধরাছোঁয়ার বাইরে থাকা কোনো মানুষের পক্ষে, মানে যদি বলেন আমি বাউন্ডুলে ছিলাম, সেটাই, সেই বাউন্ডুলের পক্ষেও কিন্তু এই কাজটি করা সম্ভব। আর এজন্যে একটা মাত্র জিনিস মানুষের জীবনে দরকার, সেটা হচ্ছে বোধোদয়। সেটা সেই মুহূর্তে আমার হয়েছিল, তাই আমি এই কাজটি করতে পেরেছিলাম। ওয়াও, দ্যাটস রিয়েলি গ্রেট মেসেজ ফর অল অফ আস। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, আপনার রিহ্যাবের গল্প শুনতে শুনতে আমাদের আজকের সময়টা কেটে গেল। আপনার অন্য সফল কাজগুলোর ব্যাপারে কিছুই জানতে পারলাম না। সবকিছু কি একদিনে শুনে ফেলবেন? অন্য কোনো দিন আবার দেখা হবে, আবার কথা হবে, শোনাবো আমি আমার বাকি জীবনের গল্প। কি বলো রেবা? হ্যাঁ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে আবারও মুস্তাক মাহমুদ স্যারের মতো অন্য কোনো মহৎ ব্যক্তির সঙ্গে তার জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।